এডু হেল্পারে সবাইকে আবারও স্বাগতম। আজকে জিনতত্ত্ব শুরু করব। জিনতত্ত্বের যে ব্যাখ্যাগুলো আছে সেগুলোকে বুঝতে হলে যে প্রয়োজনীয় শব্দ লাগে সেই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হব সর্বপ্রথম, এবং তারপরে আমরা মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের ডিটেল ব্যাখ্যাটা আলোচনা করব। আশা করছি ক্লাসটা উপভোগ করবে। ক্লাস শেষে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ইউটিউবের কমেন্টস বক্সে কমেন্টস করবে এবং আমি খুব দ্রুত তোমার প্রশ্নের উত্তর দিবে। সবাইকে আবারও স্বাগত। শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। আজকে আমরা জিনতত্ত্ব ও বিবর্তন নিয়ে কথা বলবো। জিনতত্ত্ব ও বিবর্তন অংশটুকু আমরা আগেই শেষ করেছি। আজকে জিনতত্ত্ব নিয়ে কথা বলবো। আশা করছি পুরো ক্লাসটা উপভোগ করবে এবং ক্লাস শেষে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। জিনতত্ত্বের শুরুতে যে কথাগুলো বলতে চাই যে এর প্রয়োজনীয়তাটা কী বা দরকারি বিষয় এবং জিনতত্ত্বের সাথে সম্পর্কিত গ্রেগর জোহান মেন্ডেল বা ইউহান মেন্ডেলের লাইফ হিস্ট্রি সম্পর্কে একটু বলতে চাই। জীবতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিদ্যা, যেটির কারণে এখন আমরা অণুজীবের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন ধরনের প্রতিষেধক তৈরি করতে পারছি। জিনতত্ত্বের প্রয়োজনীয়তা আসলে বলে শেষ করা যাবে না। অধিক ফলনশীল জাত উৎপাদন বা বায়োটেকনোলজির যে অ্যাপ্লাইড দিকগুলো আমরা দেখছি সবই কিন্তু জিনতত্ত্বের আউটপুট। যত ভ্যাকসিন তৈরি হচ্ছে সেটা জিনতত্ত্বেরই ফসল। তোমরা জানো যে করোনার জিনতত্ত্ব বা জেনেটিক যে সিকোয়েন্স সেটা অলরেডি আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞানীরা। তাহলে এর ফলে ভ্যাকসিন তৈরিটা অনেক সহজতর হবে। এগুলোই হচ্ছে জিনতত্ত্বের প্রয়োজনীয়তা। এই বিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী মেন্ডেল। 1822 সালে অস্ট্রিয়ার ব্রুন শহরে জন্মগ্রহণ করেন। উনি একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন। উনি বিজ্ঞানের শিক্ষক হিসাবে একটি স্কুলে কর্মরত অবস্থায় ইউরোপের বিভিন্ন জায়গা থেকে 34 প্রকার মটরশুঁটি গাছ সংগ্রহ করেন এবং সেটা নিয়ে গবেষণা করেন। এবং এই গবেষণার যে সারাংশ সেটা তিনি বৈজ্ঞানিক রূপে উপস্থাপন করেন এবং ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অফ সোসাইটিতে সেটা সাবমিট করেন। তিনি 1857 সালে গবেষণা শুরু করেন এবং 1865 সালে গবেষণা শেষ করেন। তার দীর্ঘ 7 বছরের এই গবেষণায় যে ফলাফলটা তিনি হাতে পান সেটাই ওই সোসাইটিতে জমা দেন। তিনি অল্প শিক্ষিত একজন মানুষ ছিলেন, এই জন্য সেই সমসাময়িক সময়ের বিজ্ঞানীরা তাকে মূল্যায়ন করেনি। উনি নিজেও দেখে যেতে পারেননি যে ওনার গবেষণার কি আউটপুট বা ওনার গবেষণার স্বীকৃতি উনি নিজে পাননি। উনি মারা যান 1884 সালে। 1900 সালে 3 জন বিজ্ঞানী আলাদাভাবে ওনার সূত্র পুনরাবিষ্কার করেন। উপরের দিকে দেওয়া আছে, দেখো। নেদারল্যান্ডের হুগো দা ভ্রিস, জার্মানির কার্ল কারেন্স এবং অস্ট্রিয়ার এরিক শেরমার্ক নামক বিজ্ঞানীরা তার সূত্র পুনরাবিষ্কার করেন। এর মধ্যে অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিক শেরমার্ক এই মেন্ডেলের সরাসরি ছাত্র ছিল, স্কুলের ছাত্র ছিল। এরাই পরবর্তীতে মেন্ডেলকে ভালো মতো বোঝে এবং সারা পৃথিবীকে জানায় যে এই জিনিস আবিষ্কার করেছে। আমরা যেটা আবিষ্কার করেছি এটা আসলে আমাদের মৌলিক আবিষ্কার হলেও এটা আসলে পুনঃ আবিষ্কার। এর আগে গ্রেগর জোহান মেন্ডেল 1884 সালে এই একই জিনিস আবিষ্কার করে গেছে, কিন্তু উনি স্বীকৃতি পাননি। দেন তখন গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক হিসাবে আখ্যায়িত করা হলো। আমরা মেন্ডেলের সূত্রগুলো পড়তে যাওয়ার আগে মেন্ডেল কেন সফলতা পেয়েছিল এবং বংশগতির এত গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেছিল এত অল্প সময়ে কিভাবে সম্ভব, তার দুইটা কারণ। একটা হচ্ছে উনি ভাগ্যক্রমে মটরশুঁটি গাছ বেছে নিয়েছিলেন। এই গাছ ছাড়া অন্য কোনো উদ্ভিদ নিয়ে গবেষণা করলে উনি বংশগতির এই সূত্রগুলো এত দ্রুত আবিষ্কার করতে পারতেন না। কারণ মটরশুঁটি গাছ এক বর্ষজীবী ছিল, আয়ুকাল কম ছিল, স্বপরাগী উভয় লিঙ্গী ছিল। এইরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকার কারণে উনি সফলতা পেয়েছেন। এবং একই সাথে মেন্ডেল অত্যন্ত সতর্ক এবং নিষ্ঠার সাথে তার গবেষণা ফল কিন্তু লিপিবদ্ধ করেছিলেন এবং গাণিতিক পদ্ধতিতে সেগুলো ব্যাখ্যা দানও করেছিলেন। এবং উনি যে সকল উদ্ভিদ ব্যবহার করেছিলেন সেগুলো কিন্তু ছিল হোমোজাইগাস, অর্থাৎ খাঁটি, বিশুদ্ধ।
এবং স্বপরাগী নিয়ে উনি গবেষণা করেছিলেন, স্বপরাগী উদ্ভিদগুলো নিয়ে গবেষণা করেছিলেন। এইগুলো তার সফলতার পিছনে মেন কলকাঠি হিসাবে কাজ করেছে। গ্রেগর জোহান মেন্ডেল জিনতত্ত্বের যে ব্যাখ্যা দিয়েছেন বা যে শব্দগুলো উনি ব্যবহার করেছিলেন তার মধ্যে একটা অন্যতম শব্দ ছিল ফ্যাক্টর, যেটা বর্তমানে জিন হিসাবে ব্যবহৃত হচ্ছে, এবং বাকি শব্দগুলো মোটামুটি আগের মতোই, যেমন অ্যালিল বা লোকাস। আমরা জানি ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে ওই স্থানটাকে লোকাস বলা হয়, আর অ্যালিল হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী যে জিনের জোড়টা থাকে সেটাকে অ্যালিল বলা হয়। যেমন টি দিয়ে প্রকট অ্যালিল আর স্মল লেটার দিয়ে প্রচ্ছন্ন অ্যালিলকে বোঝানো হয়। এবং জিনগুলো যদি একই ধরনের হয়, একই একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুইটা যদি সমপ্রকৃতির হয়, যেমন বি দেখা যাচ্ছে, ছোট হাতের বি এবং বড় হাতের বি এখানে দেখানো হচ্ছে, তাহলে এই ধরনের অ্যালিলকে আমরা বলি হচ্ছে হোমোজাইগাস। সেটা হোমোজাইগাস প্রকটও হতে পারে, প্রচ্ছন্ন হতে পারে। আর যদি বিপরীতধর্মী হয়, যেমন এখানে দেখানো হচ্ছে ক্যাপিটাল টি এবং স্মল লেটার টি, তাহলে সেটাকে আমরা বলবো হেটারোজাইগাস। তাহলে আমরা হোমোজাইগাসও শিখলাম, হেটারোজাইগাসও আলোচনা করে ফেললাম। দুইটি বিপরীত বৈশিষ্ট্য যদি একসাথে থাকে তবে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশিত হবে না সেটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলবো। প্রকট বৈশিষ্ট্য প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মেন্ডেল কিছু কিছু বৈশিষ্ট্য ফাইন্ড আউট করে দিয়ে গেছেন যে এগুলো প্রকট বৈশিষ্ট্য, এগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটা বাইরে প্রকাশিত হয় এই বাহ্যিক বৈশিষ্ট্যকে বলি আমরা ফিনোটাইপ, আর যে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে আমরা বলি হচ্ছে জিনোটাইপ। যেমন এখানে দুইটা বড় হাতের টি দ্বারা বোঝানো হচ্ছে এটা হোমোজাইগাস জিন, এটা হচ্ছে জিনোটাইপ, প্রকট হোমোজাইগাস। আর এই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করছে, এই প্রকট হোমোজাইগাস জিনটা যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে একটা উদ্ভিদ লম্বা হবে, তাহলে এই লম্বাটা হচ্ছে ফিনোটাইপ, এক্সটার্নাল ফিচার। আর জিনের গঠন হচ্ছে হোমোজাইগাস প্রকট, তাহলে এটা হচ্ছে জিনোটাইপ। এবং যে পিতামাতা আমরা ব্যবহার করব তাদেরকে প্যারেন্টস বলবো, এবং এরপরে যে জেনারেশন পাবো F1 জনু বা ফার্স্ট জেনারেশন, এরপরে সেকেন্ড জেনারেশন, এইভাবে আমরা নামকরণগুলো করতে থাকবো। মেন্ডেল তার প্রথম সূত্রে যে ক্রস সিস্টেম ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। উনি এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করেছেন, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে ক্রস করেছেন, এই জন্য মনোহাইব্রিড ক্রস বলা হয়। পরবর্তীতে উনি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে ক্রস করেছেন বলে এই ক্রসকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। মেন্ডেল তার প্রথম সূত্রে মনোহাইব্রিড এবং দ্বিতীয় সূত্রে ডাইহাইব্রিড ক্রস ব্যবহার করেন। পরের দুইটি শব্দকে আমরা ব্যাখ্যা করে দিই, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। যদি প্রথম বংশধরের সন্তানদের সাথে প্রচ্ছন্ন মাতা পিতার ক্রস করা হয় তবে সেটাকে আমরা বলবো টেস্ট ক্রস। আর প্রথম বংশধরের সন্তানের সাথে যদি প্রকট প্রচ্ছন্ন উভয়ই মাতা পিতার ক্রস করানো হয় তবে সেটাকে বলবো আমরা ব্যাক ক্রস। তাহলে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস খুব ইম্পর্টেন্ট দুইটা জ্ঞান, আশা করছি তোমরা এটা পড়ে ফেলবে। আমরা মেন্ডেলের সূত্র, যেটা বিজ্ঞানী কার্ল লরেন্স সুন্দরভাবে মৌলিক দুইটি সূত্র উপস্থাপন করেন, সেই সূত্রটা নিয়ে পড়তে চাচ্ছি। মেন্ডেলের প্রথম সূত্র নাম ল অফ সেগ্রিগেশন। এখানে বলা হচ্ছে যে সংকর জীবে প্রকট এবং প্রচ্ছন্ন জিনগুলো মিশ্রিত হয় না, তারা পাশাপাশি অবস্থান করে, কিন্তু দ্বিতীয় জেনারেশনে গেলে যখন গ্যামেট তৈরি হয় তখন তারা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে, যার ফলে দ্বিতীয় বংশধরে গিয়ে প্রকট প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যই প্রকাশিত হয়। যেমন এখানে দেখলে খুব সহজে বোঝা যায় যে একটা কালো গিনিপিগ, একটা বাদামি গিনিপিগ, প্রথমটা হচ্ছে প্রকট জিনধারী এবং প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কালো, পরেরটা হচ্ছে প্রচ্ছন্ন জিনধারী এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে বাদামি। প্রচ্ছন্ন বিধায় এখানে স্মল লেটার দুইটা জিন দেখাচ্ছি, প্রকট বিধায় দুইটা ক্যাপিটাল লেটারে জিন দেখাচ্ছি। গ্যামেট তৈরি করছে, তার মানে ক্রোমোজোম হাফ হয়ে যাচ্ছে, একটা একটা করে চলে আসছে বি, এটা শুক্রাণু তৈরি করছে পুরুষ, আর স্ত্রী তৈরি করছে ডিম্বাণু। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু যদি মিলন ঘটে তাহলে প্রথম বংশধরের সন্তানটা হবে হেটারোজাইগাস সংকর, এবং সেটা হচ্ছে কালো। কেন কালো? কারণ এখানে ক্যাপিটাল লেটার বি অর্থাৎ প্রকট জিনধারী যে বৈশিষ্ট্য, কালো বৈশিষ্ট্য, সেটাই প্রকাশিত হবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ হতে পারেনি। এখানে দুইটা জিন পাশাপাশি অবস্থান করছে, একটি প্রকট জিন একটি প্রচ্ছন্ন জিন, কিন্তু প্রকট জিনই তার বৈশিষ্ট্য প্রকাশ করলেও
এই দুইটা জিন পরস্পরের সাথে মিশ্রিত হয়নি। পরবর্তী জেনারেশনে গিয়ে আমরা দেখছি দ্বিতীয় বংশধরে F1 জনুর মধ্যে আবার ক্রস হচ্ছে, গ্যামেট হচ্ছে একটা ক্যাপিটাল বি একটা স্মল লেটার বি, শুক্রাণু ডিম্বাণু উভয়ের ক্ষেত্রে, এবং তাদের যখন মিলন ঘটানো হচ্ছে তখন এখানে দেখা যাচ্ছে দুই ধরনের সন্তান হচ্ছে, এই তিনটা হচ্ছে কালো আর এটা হচ্ছে বাদামি। তাহলে ফিনোটাইপিক অনুপাত দাঁড়াচ্ছে দ্বিতীয় বংশধরে 3:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র মতে সবসময় ফিনোটাইপিক অনুপাত হবে 3:1, এবং সেক্ষেত্রে জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1। আমরা এখানে দেখি প্রকট হোমোজাইগাস একটা, হেটারোজাইগাস দুইটা, এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি হোমোজাইগাস প্রচ্ছন্ন হচ্ছে একটা। ওকে, তাহলে এখানে অনুপাত দাঁড়ালো জিনোটাইপ 1:2:1। তাহলে মেন্ডেলের ব্যতিক্রমগুলো যখন শিখব তখন মনে রাখতে হবে মেন্ডেলের প্রথম বা দ্বিতীয় সূত্রে যে কোনো সূত্রের ব্যতিক্রম বললেই আমরা শুধু ফিনোটাইপিক ব্যতিক্রমকে মূল্যায়ন করব, এখানে জিনোটাইপিক ব্যতিক্রম কোনো মুখ্য বিষয় না। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রে চলে যাচ্ছি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ডাইহাইব্রিড ক্রস সিস্টেম ব্যবহার করা হয়, এবং দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অথবা স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয়। এই সূত্রতে বলা হয় যে দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকর ঘটালে প্রথম বংশধরে শুধু প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হবে, এবং পরবর্তী দ্বিতীয় বংশধরে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে ভেঙে খুব স্বাধীনভাবে বিন্যস্ত হয় বিধায় এখানে 4 ধরনের ফিনোটাইপ আমরা পাবো। তো আমরা সেটাকে যদি একটু আলোচনা করি, একটু দেখি উদাহরণসহ, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুই জোড়া বৈশিষ্ট্য আছে, পিতামাতা যেটা নেওয়া হয়েছে এখানে গোল এবং কুঞ্চিত এক জোড়া বৈশিষ্ট্য, আর রঙের জন্য আর এক জোড়া বৈশিষ্ট্য হলুদ এবং সবুজ। এখানে গোল রাউন্ডের জন্য আর দায়ী আর হলুদের জন্য হচ্ছে ওয়াই, আর তারই প্রচ্ছন্ন জিনগুলো আমরা পার্শ্ববর্তী অংশে দেখতে পাচ্ছি। তাহলে গ্যামেট যদি তৈরি করি তাহলে এখানে গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর প্রচ্ছন্ন জিনধারী এখানে গ্যামেট তৈরি হবে স্মল লেটার আর স্মল লেটার ওয়াই। তাহলে প্রথম বংশধরে আমরা যে সন্তানগুলো পাবো সেই সংকর সন্তানগুলো হবে এইরকম, যেরকমটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তাহলে এখানে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই এই দুইটা হচ্ছে প্রকট জিন, তাহলে এই দুইটা জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে বলে প্রথম বংশধরের সকল বীজগুলো হবে গোলাকার এবং হলুদ। তাহলে মটরশুঁটি গাছের এই বীজের আবরণ এবং বীজের বাহ্যিক যে রূপ, খাঁজকাটা মানে কুঞ্চিত না গোলাকার, এর উপরে ভিত্তি করে যদি ক্রসটা করা হয় তাহলে প্রথম বংশধরে আমরা সব গোল হলুদ বীজ পাবো। তাহলে প্রথম বংশধরে যে বীজগুলো পাচ্ছি তার মাঝে যদি আবার ক্রস করি তাহলে কি হবে সেটা আমরা দেখি। তাহলে এই গোল হলুদের মাঝে আমরা ক্রস করলে গ্যামেটগুলো তৈরি করতে হবে যেভাবে পর্দায় দেখানো আছে। এইভাবে প্রথমে ক্যাপিটাল আর দিয়ে পরের দুইটা ওয়াইয়ের সাথে আমরা মিল করব, আর পরে স্মল লেটার আর দিয়ে পরের দুইটা ওয়াইয়ের সাথে মিল করব, তাহলে আমরা এই 4 ধরনের গ্যামেট পেয়ে যাব। পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে এখানে দেখো একই ধরনের গ্যামেট পাওয়া যাচ্ছে। এখন যদি এগুলোকে আমরা মিল করি ধারাবাহিকভাবে, এটার সাথে এটা, তারপরে এটা দিয়ে এটা, তারপরে এটা দিয়ে এটা, তারপরে এটা দিয়ে এই লাস্টেরটা, এইভাবে যদি মিল করতে থাকি তাহলে এখানে আমরা 16টা জীব পাবো অপত্য বংশধর। এর মধ্যে দেখো যেগুলো গোলাকার হলুদ হয়েছে সেগুলোতে ন্যূনতম একটি ক্যাপিটাল আর এবং একটি ক্যাপিটাল ওয়াই আছে বলেই তারা গোলাকার হলুদ বীজ তৈরি করেছে। এটা যদিও গোল, কিন্তু এখানে হলুদ হওয়ার জন্য ক্যাপিটাল ওয়াই নেই বলে সবুজ কালারটা হয়ে গেছে, গোল সবুজ। এখানটায় বলতে পারি স্মল লেটার আর, তার মানে কুঞ্চিত হয়ে গেছে, আর ওয়াই আছে বলে হলুদ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে ভেঙে এখন স্বাধীনভাবে বিন্যস্ত হয়েছে। এটা তো একবারে পিতামাতার মতো, এটা আর এই মা একই রকম ছিল সেজন্য সেম, আর বাকিগুলো ওই একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা যে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে ভেঙে একটার সাথে আর একটা মিলে গেছে। তাহলে এখানে দেখবা ফাইনালি ফিনোটাইপিক অনুপাত তোমরা যখন খাতায় করবা তখন দেখবা যে পাবা 9:3:3:1। জিনোটাইপিক অনুপাতটা তোমরা বের করতে পারো, বইতে সাধারণত দেওয়া নেই। এইরকম জিন কয়টা আছে, এটা কয়টা আছে, এইভাবে তোমরা ইচ্ছা করলে হিসাব করে বাসায় বের করে ফেলতে পারো। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র মতে ফিনোটাইপিক অনুপাত হবে 9:3:1। এর পরিবর্তে যে কোনো অনুপাত পেলেই সেটা হয়ে যাবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে আমরা মেন্ডেলের ব্যতিক্রম
গুলো দেখব এর পরবর্তী ক্লাসে। আজকে সূত্রগুলো প্রতিপাদন করে ফেললাম। তোমরা বংশগতির ক্রোমোজোম তত্ত্বটা একটু বাসায় পড়ে ফেলবা। এটাতে বোঝানো তেমন কিছু নেই। এখানে বলা আছে যে সাটনের যে তত্ত্ব, সাটন বোভেরির যে তত্ত্ব, সেখানে বংশগতি ও সঞ্চারণকে একটু ব্যাখ্যা করা আছে। বলা আছে যে নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমই বংশগতি পদার্থের মেন হাতিয়ার। বংশগতি পদার্থের মতো ক্রোমোজোমও জীবদেহে আজীবন বা বংশ পরস্পরায় তাদের সংখ্যা সক্রিয়তা ঠিক রাখে। তারপরে গ্যামেটের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী বংশধরে যে কোনো একটি বৈশিষ্ট্যের বিকৃত বহির্প্রকাশ ঘটতে পারে। এই জাতীয় ছোটোখাটো তথ্যগুলো দেওয়া আছে 10টা, পড়ে ফেলবা। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু না, বেসিকটাকে ঠিক করা বা জ্ঞানটা যেটা এমসিকিউ টাইপের কোশ্চেনে দিলে যাতে অ্যান্সার করতে পারো, এই জন্য একটু পড়ে রাখাটাই ভালো। আমরা পরের ক্লাসে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম এবং বাকি জিনিসগুলো নিয়ে কথা বলবো বলে আশা করছি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, এই শুভকামনা ব্যক্ত রেখে